আসসালামু আলাইকুম। ২০২৫ সালের আইসিটি দিনাজপুর বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের প্রথম পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাব বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল নিয়ে। তো আর দেরি কোনো, চলো শুরু করি। প্রশ্ন ১। প্রথমে আমরা উদ্দীপক পড়ব, তারপর উদ্দীপক অনুযায়ী আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিব। তো উদ্দীপক কি বলছে আমরা একটু পড়ি। আরিয়ার মামা জিনোম ও প্রোটিন সিকোয়েন্সের গঠন উপাদানের ডেটাবেস তৈরির কাজ দিয়ে গবেষণা করছেন। তার মামা গবেষণার কক্ষে প্রবেশের সময় একটি যন্ত্রের দিকে তাকানোর ফলে দরজাটি খুলে গেল। এই যে তাকানোর ফলে দরজাটি খুলে গেল, তো আমরা কি দিয়ে তাকাই? চোখ দিয়ে তাকাই। তো এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের কথা বলে নাই, তো এখানে চোখের রেটিনার কথা বা চোখের কথা বলা হয়েছে। দরজাটি খুলে গেল। তো প্রথম প্রশ্ন এখানে কি বলা হয়েছে? প্রথম প্রশ্ন বলা হয়েছে যে ক্রায়োসার্জারি কি। তো ক্রায়োসার্জারি কি এটা অলরেডি আমরা সবাই জানি, তাও একটু দেখে নেই। এই যে উত্তর, ক্রায়োসার্জারি হলো এক ধরনের ছেঁড়াবিহীন চিকিৎসা, অর্থাৎ কাটা ছেঁড়া ছাড়া যে চিকিৎসা করা হয় এটাই হচ্ছে ক্রায়োসার্জারি। তো ক্রায়োসার্জারি হচ্ছে এক ধরনের ছেঁড়াবিহীন চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে অত্যধিক শীতল তাপমাত্রার গ্যাস মানব শরীরে প্রয়োগ করে অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু বা কোষ ধ্বংস করা হয়। তো এটা এতটুকুই দিলেই হয়ে যাবে। ২ নম্বর প্রশ্ন কি বলছে? প্রযুক্তির কল্যাণে বর্তমান উচ্চ ফলনশীল শস্য উৎপাদন সম্ভব হচ্ছে। তো এই যে বর্তমানে সব দিকে কি, এই যে চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা হয়, তারপর শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা হয়, তেমনি ভাবে এই যে ফলনশীল বা শস্য উৎপাদন বা কৃষিকাজেও কি ব্যবহার করা হয়? প্রযুক্তি ব্যবহার করা হয়। তো এটা এখানে ব্যাখ্যা করার কথা বলেছে। এই যে উত্তর, প্রযুক্তির কারণে বা প্রযুক্তির কল্যাণে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে উদ্ভিদের জিন বা বংশগত উপাদানে কৃত্রিম পরিবর্তন এনে উচ্চ ফলনশীল শস্য উৎপাদন সম্ভব হচ্ছে। এই প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা উদ্ভিদের মধ্যে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করতে পারে, যেমন পোকামাকড় ও রোগ প্রতিরোধ ক্ষমতা, খরা সহনশীলতা, লবণাক্ত মাটিতে বেড়ে ওঠার সক্ষমতা, দ্রুত বৃদ্ধির গতি এবং অধিক ফলন ক্ষমতা। এই প্রযুক্তির ফলে উদ্ভিদ এমন জিন সংযোজন করা সম্ভব হয়েছে যা তাদের বেশি ফল দিতে সাহায্য করে, যেমন বিটি কটন ও বিটি বেগুন। বর্তমানে কৃষিক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার করে কৃষকরা অধিক লাভবান হচ্ছেন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। তো এই যে এখানে কৃষিক্ষেত্রে যে তথ্য প্রযুক্তি, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার, তার কথা এখানে বলা হয়েছে। ৩ নম্বর প্রশ্নটা আমরা পড়ি কি বলছে। গবেষণার কক্ষে প্রবেশের জন্য যে প্রযুক্তিটি ব্যবহৃত হয়েছে, যে গবেষণার কক্ষে প্রবেশের জন্য যে প্রযুক্তিটি এই যে তাকাইছিল, তারপরে কি দরজাটা খুলে গেছিল। তো এটার উত্তর আমরা দেখি। এই যে ৩ নম্বরের উত্তর, উদ্দীপকে গবেষণার কক্ষে প্রবেশের ক্ষেত্রে বা প্রবেশের জন্য যে প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তা হলো বায়োমেট্রিক্সের চোখের মণি বা রেটিনা স্ক্যান পদ্ধতি। বায়োমেট্রিক্সের চোখের মণি বা রেটিনা স্ক্যান পদ্ধতি। নিচে পদ্ধতির কারণ বিশ্লেষণ করা হলো। এই পদ্ধতিটি বিশ্লেষণ করা হলো। একজন মানুষের চোখের মণির দৃশ্যমান রঙিন অংশ অপর কোনো মানুষের চোখের মণির সাথে মিল পাওয়া যায় না। এটি অদ্বিতীয় ও স্থায়ী। চোখের মণির চারপাশে বেষ্টিত রঙিন বলয় বিশ্লেষণ করে এ পদ্ধতিতে শনাক্তকরণ করা হয়। এই পদ্ধতিতেই চোখ ও মাথাকে স্থির করে একটি ক্যামেরা সম্পূর্ণ ডিভাইসের সামনে দাঁড়াতে হয়। এতে প্রায় ১ থেকে ১০ সেকেন্ডের সময় লাগে। পূর্ব থেকে ধারণা করা চোখের মণি বা রেটিনা প্যাটার্নের সাথে মিলিয়ে শনাক্তকরণ করা হয়। এটি একটি উচ্চ নিরাপত্তামূলক শনাক্তকরণ পদ্ধতি। আর্থিক প্রতিষ্ঠানে, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে, মিলিটারিতে এ পদ্ধতি ব্যবহৃত হয়। আঙ্গুলের চাপ বা হাতের চাপের তুলনায় পদ্ধতির ফলাফলের সূক্ষ্মতা তুলনামূলকভাবে বেশি। এছাড়া এটি নিরাপত্তামূলক শনাক্তকরণ ব্যবস্থা যা স্থায়ী এবং দৃশ্যমান। যতটুকু দিলে তুমি আশা করি ৩-এর ৩
পেয়ে যাবা। তারপর 4 নম্বর প্রশ্নটা কি বলছে? 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে উদ্দীপকে আরিয়ার মামার গবেষণার প্রযুক্তিটি মানব জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রাখছে। তো মামা যে বিষয়টা নিয়ে গবেষণা করছিল তা যে মানব জীবনে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তার কথা বলা হয়েছে এখানে। তো এই যে গ নম্বর, উদ্দীপকে আরিয়ার মামার গবেষণা প্রযুক্তিটি হলো বায়ো ইনফরমেটিক্স। কি বায়ো ইনফরমেটিক্স? এই যে আমাদেরকে কিন্তু জিনিসটা ধরতে হবে, দেন তার সম্পর্কে আমরা বিস্তারিত বলবো। এই প্রযুক্তি মানব জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নিচে প্রধান কিছু ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স এর অবদান ব্যাখ্যা করা হলো। এই যে 1 নাম্বার, বায়ো ইনফরমেটিক্স এর মাধ্যমে ডিএনএ বিশ্লেষণ করে কোনো ব্যক্তি জন্মগতভাবে কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানা যায়। রোগীর জিনগত তথ্য বিশ্লেষণ করে তার জন্য উপযুক্ত ঔষধ ও চিকিৎসা নির্ধারণ করা যায়। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। 2 নাম্বার, বায়ো ইনফরমেটিক্স ব্যবহারে কম্পিউটারে ওষুধের মডেল তৈরি করে দেখা যায় তা মানব শরীরে পুষে কিভাবে কাজ করবে। এই যে আমরা অনেক সময় দেখতে পারি যে আমাদের কোনো ওষুধ তৈরি করলে প্রথমে ইঁদুর বা কোনো প্রাণীর দেহে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো এইটাই বলা হয়েছে এখানে। বিভিন্ন ওষুধের ট্রায়াল থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কার্যকর ও নিরাপদ ঔষধ চিহ্নিত করা যায়। 3 নাম্বার, মানুষের সম্পূর্ণ জিনোম ম্যাপিং বায়োইনফরমেটিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 4 নম্বর, ফসলের জিন বিশ্লেষণ করে রোগ প্রতিরোধী ও অধিক ফলনশীল জাত তৈরি করা হচ্ছে। উচ্চ উৎপাদনশীল গবাদি পশু নির্বাচনে সহায়তা করছে। 5 নম্বর, ভাইরাস জিন বিশ্লেষণ যেমন কোভিড-19 ভাইরাসের জিন বিশ্লেষণ করে দ্রুত টিকা তৈরি সম্ভব হয়েছে। এই যে বায়োইনফরমেটিক্স কিন্তু একটা বিশাল একটা বিষয়। বায়োলজি একটা বিষয়, কিন্তু বায়োইনফরমেটিক্স হচ্ছে অনেক বিশাল একটা বিষয়। তারপর 6 নম্বর কি বলা হয়েছে? বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের ডিএনএ ব্যবহার করে শনাক্তকরণ করা যায়। বিলুপ্তপ্রায় প্রাণীর জিন বিশ্লেষণের মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ নেওয়া যায়। তো এই আলোচনাগুলো দিলেই হয়ে যাবে, 5টা পয়েন্ট এখানে বলা হয়েছে। তো তারপর এখন আমরা চাইলে এইটুকুই তুমি দিতে পারো। এই যে পরিশেষে বলা যায় বায়োইনফরমেটিক্স আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির একটি আশীর্বাদ স্বরূপ শাখা। এটি শুধুমাত্র চিকিৎসা নয়, বরং কৃষি, পরিবেশ, খাদ্য ও জীববৈচিত্র্য সহ মানব জীবনের প্রায় সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মৌলিক পরিবর্তন ও উন্নয়নের সম্ভাবনা সৃষ্টি করেছে। তারপর হচ্ছে প্রশ্ন 2। প্রশ্ন 2 এ দৃশ্যকল্প দেওয়া আছে 2টা। তো 2টা দৃশ্যকল্প আমরা পড়ি। দৃশ্যকল্প 1, সিয়াদ টেলিভিশনে টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি উপভোগ করেছিল। এই যে টেলিভিশন, তো টেলিভিশন কি একমুখী যোগাযোগ। এখানে আমরা শুধু দেখতে পারবো, আমরা উ- আহ, শুধু কি করতে পারবো, দেখতে পারবো, একমুখী যোগাযোগ। ওকে। তারপর হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ওকে। সে খেলার সর্বশেষ আপডেট জানার জন্য কিছুক্ষণ পর তার বন্ধুর কাছে মোবাইলে কল দিল। এই যে মোবাইল কিন্তু আবার এই যে বহুমুখী যোগাযোগ, অর্থাৎ তুমি তোমার বন্ধুর সাথে বা তুমি যাকে কল দিবা সেও কথা বলতে পারবে, তুমিও কথা বলতে পারবা, অর্থাৎ বহুমুখী যোগাযোগ। আর টেলিভিশন কি ছিল? এখানে টেলিভিশন ছিল যে একমুখী যোগাযোগ। ওকে। তো দৃশ্যকল্প 2 এ কি বলা আছে? এই যে এখানে একটা সার্কুলার দেওয়া, এটার সাথে এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত, এটার সাথে এখন মেবি এটা টপোলজির কথা বলা হয়েছে। তো এখানে আরেকটা দেওয়া আছে, একটা কেন্দ্রীয় ডিভাইস আছে, আর তারপর একটা নোড, আরেকটা নোড, আরেকটা নোড, আরেকটা নোড। তো যার কেন্দ্রীয় ডিভাইস থাকে এটা আমরা জানি যে এটা মেবি টপোলজির কথা বলা হয়েছে, তো আমরা তাও দেখবো এটা মেবি স্টার টপোলজি, যেহেতু স্টার এবং কি আছে একটা একটা মেইন সুইচ বা হাব। এখানে কি ব্যবহার করা হয়? সুইচ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় এখানে? সুইচ। আর এটা হচ্ছে রিং টপোলজি। এটা কোন টপোলজি? রিং টপোলজি। রিং টপোলজির একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে যদি আমরা প্রথম কম্পিউটার বা প্রথম নোড ধরি, তো সর্বশেষ যেটা এটা প্রথমটার সাথে কি থাকে? এই যে কানেক্ট করা থাকে। ওকে। তো এখন আমরা প্রশ্নগুলো পড়বো, তারপর উত্তর দিব। তো প্রথম প্রশ্ন বলা হয়েছে যে ডব্লিউ এ এন কি? তো দেখি, যখন একটি দেশের গুরুত্বপূর্ণ এক শহরের সাথে অন্য শহরের, এক দেশের সাথে অন্য দেশ, এক মহাদেশের সাথে অন্য মহাদেশের মধ্যে কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা স্থাপন করা হয়, তখন তাকে ওয়ান বলে। ওয়ানের পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ানের পূর্ণরূপ কি? ওয়াইড
এরিয়া ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওকে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তারপর 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা সমূহ লেখো। তুমি চাইলে ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞাটা দিতে পারো, তারপর সুবিধা লিখতে পারো, অথবা ডিরেক্ট সুবিধা লিখলে হবে। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হলো এই যে 1 নাম্বার, ক্রেতার যত সুবিধা প্রয়োজন হবে সেবাদাতা তত পরিমাণ সেবা দিতে পারবে, অর্থাৎ ক্রেতার যতটুকু প্রয়োজন ততটুকুই সেবা দিবে, যখন চাইবে তখন দিবে। 2 নাম্বার, ক্রেতাকে আগে থেকেই কোনো সেবা সংরক্ষণ করতে হবে না, অর্থাৎ আগে থেকেই নেওয়ার প্রয়োজন নাই। ওকে। 3 নাম্বার, ক্রেতা যতটুকু ব্যবহার করবে শুধু মাত্র ততটুকু মূল্য পরিশোধ করবে। ওকে, যতটুকু ব্যবহার করবা ততটুকুই মূল্য পরিশোধ করতে হবে বা দাম দিতে হবে। 4 নাম্বার, ক্রেতা ক্লাউডের উপর চলছে এমন সফটওয়্যার ব্যবহার করতে পারবে। তো দেখা যায় ক্লাউডের অনেক সফটওয়্যার, যাদের কম্পিউটারে জায়গা নাই তারা, আমরা কি করি বিভিন্ন সময় ক্লাউড সফটওয়্যার ইউজ করে থাকি। ওকে, তারপর 3 নাম্বার প্রশ্ন কি বলা হয়েছে, এই যে 3 নাম্বার, দৃশ্যকল্প 1 এ সিয়াদ কোন কোন ডাটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেছে ব্যাখ্যা করো। তো এখানে আগেই বলছিলাম যে টেলিভিশন হচ্ছে একমুখী যোগাযোগ, আর মোবাইল ফোন হচ্ছে দ্বিমুখী যোগাযোগ। তো দেখি এখন কি বলছে। এই যে 3 নাম্বার উত্তর, উদ্দীপকের দৃশ্যকল্প 1 এ সিয়াদ টেলিভিশন দেখছিল, যেখানে শুধুমাত্র ডেটা একদিক থেকে প্রবাহিত হচ্ছে, তাই এটি সিমপ্লেক্স। এটা কোন সিমপ্লেক্স মোডের উদাহরণ? কোন মোডের উদাহরণ এটা? সিমপ্লেক্স মোডের উদাহরণ। ওকে, এটা হচ্ছে সিমপ্লেক্স, তার মানে পরবর্তীতে হবে ডুপ্লেক্স। তো দেখি কি, আবার সিয়াদ মোবাইল ব্যবহার, এই যে মোবাইল ব্যবহার করে কথা বলছে ও শুনছে, অর্থাৎ ডেটা দুই দিক থেকে সমানভাবে আদান প্রদান হচ্ছে, তাই এটি হচ্ছে ফুল ডুপ্লেক্স। সরি, আমি ডুপ্লেক্স বলছিলাম, এটা হবে ফুল ডুপ্লেক্স। তো একটা হচ্ছে সিমপ্লেক্স, যেটা একদিকে ডাটা প্রবাহিত হয়, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, যেটা দুই দিক দিয়ে কি ডাটা আদান প্রদান করা যায়। নিচে সিমপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোডের ব্যাখ্যা করা হলো। তো সিমপ্লেক্স মোড, যে পদ্ধতিতে ডাটা শুধু একদিকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স মোড বলে। এই পদ্ধতিতে শুধু একদিকে ডাটা পাঠানো সম্ভব হয়, প্রেরক শুধু ডাটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডাটা গ্রহণ করে। অর্থাৎ প্রেরক প্রাপকের কাছে ডাটা পাঠাতে পারে, কিন্তু প্রাপক প্রেরকের কাছে ডাটা পাঠাতে পারে না। উদাহরণ, রেডিও, টেলিভিশন। একইভাবে কিবোর্ড থেকে কম্পিউটারে ডাটা পাঠানো সিমপ্লেক্স মোডের উদাহরণ। তাছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেওয়া এ মোডের উদাহরণ, অর্থাৎ এগুলো সব সিমপ্লেক্স মোডের উদাহরণ। তারপর ফুল ডুপ্লেক্স মোড কি, যে পদ্ধতিতে ডাটা একই সাথে উভয় দিকে আদান প্রদান করা যায় তাকে ফুল ডুপ্লেক্স মোড বলে। অর্থাৎ প্রেরক ও প্রাপক উভয় একসাথে ডাটা আদান প্রদান করতে পারে। বর্তমানে আমরা স্বাচ্ছন্দ্যে কথা বলার জন্য যেসব প্রযুক্তি ব্যবহার করে থাকি সেগুলোর প্রায় সবগুলোই ফুল ডুপ্লেক্স ডিভাইস। উদাহরণ, ল্যান্ড ফোন, মোবাইল ফোন। এসব প্রযুক্তি ব্যবহার করে প্রেরক ও গ্রাহক একই সাথে তথ্য আদান প্রদান করতে পারে। তো এই তো ছিল 3-এর আনসার। তো 4 নম্বর প্রশ্ন কি বলছে, যে 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে দৃশ্যকল্প 2 এর টপোলজিদের মধ্যে কোনটি বেশি উপযোগী বিশ্লেষণ করো। তো আমাকে এই যে দৃশ্যকল্প আগে ধরতে হবে আমাকে, অর্থাৎ এই যে দৃশ্যকল্প 2, এই যে দৃশ্যকল্প 2 একটা দুইটা চিত্র দেওয়া, তো এটা কোন টপোলজি বা এটা কি জিনিস, এটা কি জিনিস, এই যে এটা কি জিনিস আর এটা কি জিনিস আমাকে ধরতে হবে। তো আমরা তো আগেই বলছি এটা হচ্ছে কি স্টার টপোলজি, আর এটা হচ্ছে রিং টপোলজি। তো দুইটার মধ্যে কোনটা উপযোগী বেশি? তুমি যদি এই যে তুমি যদি মনে করো যে স্টার টপোলজি বা রিং টপোলজি বেশি সুবিধাজনক, তখন তার কি গুণগান গাইবা। আর যদি মনে করো যে এই যে স্টার টপোলজি তুলনামূলক সুবিধা বেশি, তখন কি করবা, স্টার টপোলজির গুণগান গাইবা। তোমার কাছে যে কোনো একটা সুবিধাজনক মনে হইতেই পারে, এটা স্বাভাবিক। তো এটা যেটা সুবিধাজনক মনে করবা তার কি কইবা, গুণগান গাইবা। ওকে, তো আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর দেখি। উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর টপোলজি হলো যথাক্রমে রিং টপোলজি, যে বলছিলাম একটা হচ্ছে রিং টপোলজি ও স্টার টপোলজি। রিং টপোলজি থেকে স্টার টপোলজি অধিক সুবিধাজনক। এই যে আমি এখানে কোন টপোলজি সুবিধাজনক বলছি, স্টার টপোলজি অধিক সুবিধাজনক, নিচে তা বর্ণনা করলো। এখন আমি কি করব, স্টার টপোলজির গুণগান গাইব। এই যে 1 নাম্বার, স্টার টপোলজিতে অপেক্ষাকৃত দ্রুত গতিতে ডাটা আদান প্রদান করা হয়, অন্যদিকে রিং টপোলজিতে এই ক্রিয়া অত্যন্ত ধীরগতি সম্পন্ন। 2 নাম্বার, স্টার টপোলজিতে সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে যে কোনো সময় নেটওয়ার্ক
নতুন নোড যুক্ত করা যায়, কিন্তু রিং টপোলজিতে নতুন নোড সংযোগ বা বিয়োজনে পুরো নেটওয়ার্ক কার্যক্রম ব্যাহত হয়। অর্থাৎ এই যে কারণ কারণ কি, কারণ একটার সাথে তো আর একটা কি, একটার সাথে আর একটা যোগ সংযুক্ত, তাই দেখা যায় আমি যদি এখানে একটা নোড অ্যাড করতে চাই, তখন সবগুলো সংযোগ কি হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপর 3 নাম্বার, স্টার টপোলজিতে কোনো নোড বিচ্ছিন্ন বা অচল হলেও নেটওয়ার্ক সম্পূর্ণ সচল থাকে, যেহেতু এটার কেন্দ্রীয় ডিভাইস এইটা। তো এটা 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 এখানে যতগুলো থাকুক, যদি এটা নষ্ট হয় তো বাকিগুলোর কোনো সমস্যা হবে না। যদি মেইন আবার এই যে সুইচ বা হাব যদি নষ্ট হয়ে যায়, তখন আবার নেটওয়ার্কে বিচ্ছিন্ন ঘটবে, সম্পূর্ণ সচল থাকে। কিন্তু রিং টপোলজিতে কোনো নোড অকার্যকর হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকার্যকর হয়ে পড়ে। অর্থাৎ এই যে যেহেতু একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা সংযুক্ত, তো এই টপোলজিটা বা এই নোডটা যদি নষ্ট হয়ে যায়, তখন ও আর কি করতে পারবে না, ওর সাথে যোগাযোগ করতে পারবে না, এটাই বলা হয়েছে। তো 4 নাম্বার কি বলছে, সুইচ ব্যবহারের কারণে, এই যে সুইচ কি ব্যবহার করে হয়, সুইচ ব্যবহার করার কারণে স্টার টপোলজির ডেটা নিরাপত্তা রিং টপোলজি অপেক্ষা বেশি। এই যে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে, এই যে কেন্দ্রীয় ডিভাইস, এখানে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কি ব্যবহার করা হয়, এই যে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে এখানে কি ব্যবহৃত হয়, সুইচ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়, সুইচ ব্যবহার করা হয়। ওকে। 5 নম্বর, স্টার টপোলজি নিয়ন্ত্রণ বা ম্যানেজ করা সহজ, কিন্তু উম, কিন্তু রিং টপোলজিতে নিয়ন্ত্রণ জটিল, সফটওয়্যার প্রয়োজন। ওকে, তো এই যে আমি স্টার টপোলজি বলছি, তাই আমি স্টার টপোলজির সব গুণগান দিছি। তো 3 নম্বর কোয়েশ্চনটা ছিল 6 নংয়ে, প্রশ্ন নং 6 ছিল 3 নং কোয়েশ্চনটা, যেটা অধ্যায় 2 প্লাস হচ্ছে 4 নং অধ্যায় থেকে কম্বাইন এসেছিল। অর্থাৎ 4, 2 দ্বিতীয় এবং কত চতুর্থ অধ্যায়ের কম্বিনেশনে এই সৃজনশীলটা এসেছিল। তো এই যে এখানে দেওয়া আছে চিত্র 1, এই যে দেখা যাইতেছে এক 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 কি করতেছে, 2 এর ডাটা পাঠাইতে পারতেছে বা যোগাযোগ করতেছে, আবার 2 ও কি 1 এর সাথে যোগাযোগ করতে পারছে। এখানে দেখাইতেছে 2 3 এর সাথে যোগাযোগ করতেছে, 3 আবার 3 এর ডাটা আবার কি 2 এ যেতেছে। আবার এখানে 3 থেকে 4 এ যেতেছে, 4 আবার 3 এর সাথে যোগাযোগ করতে পারতেছে বা ডাটা পাঠাইতেছে, বিষয়টা এরকম। আর এদিকে দেখা যাইতেছে যে এখানে একটা, আর এখানে 4 একটা ডিভাইস বা আরেকজন ব্যক্তি। তো এখানে কি দেখা যায়, শুধু একজন এদিকে শুধু ডাটা পাঠাইতেছে, এদিকে আর আসতেছে না। তো চিত্র 2টা ব্যাখ্যা করলাম, এখন দেখি প্রশ্ন কি বলছে, তারপরে এগুলোর উত্তর দিব। প্রথম প্রশ্ন, আইপি অ্যাড্রেস কি? এটা কিন্তু চ্যাপ্টার 4th অধ্যায়, এটা 4th অধ্যায়। তো আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হলো একটি অনন্য ইউনিক নম্বর বা ঠিকানা, যা ইন্টারনেট বা কোনো নেটওয়ার্ককে সংযুক্ত প্রতিটি ডিভাইসকে শনাক্ত করতে ব্যবহৃত হয়। যে তোমার বাসা নাম্বার এক একটা কি ইউনিক, তো এইগুলো হচ্ছে এক একটা আইপি অ্যাড্রেস। প্রতিটা ডিভাইস বা প্রতিটা ওয়েবসাইটের নির্দিষ্ট কিছু আইপি অ্যাড্রেস থাকে, যেটা সবসময় কি ইউনিক বা ব্যতিক্রম। তো 2 নম্বর প্রশ্ন, বর্তমানে বেশিরভাগ ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট কেন, ব্যাখ্যা করো। তো আমরা স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে আমরা জানি, কারণ বর্তমানে অনেক ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে, যখন মুহূর্তেই বা সাথে সাথে বা মুহূর্তে যখন ডাটা পরিবর্তন করার প্রয়োজন হয়, তাকে কি বলে, ডাইনামিক ওয়েবসাইট বলে। অর্থাৎ প্রতিনিয়ত কি তার ডাটাগুলা চেঞ্জ হয় বা পরিবর্তন হয়। আর স্ট্যাটিক ওয়েবসাইটে চেঞ্জ হয় না, স্থির থাকে। তো দেখি কি বলছে এখানে, বর্তমানে অধিকাংশ ওয়েবসাইট ডাইনামিক, কারণ এতে কন্টেন্ট সহজে পরিবর্তন করা যায় এবং ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী তথ্য দেখানো সম্ভব হয়। এটি ডাটাবেজের সাথে সংযুক্ত থাকে, ফলে তথ্য সংরক্ষণ ও আপডেট সহজ হয়। এতে ইউজার লগ ইন, রেজিস্ট্রেশন, কমেন্ট বা সার্চ করার সুবিধা পেয়ে থাকে। এই যে ইউজার লগ ইন, রেজিস্ট্রেশন, কমেন্ট, সার্চ, এগুলো কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে পাওয়া যাবে না। তাই বলা যায় যে কি, বর্তমানে বেশিরভাগ ওয়েবসাইটগুলোই কি ডাইনামিক ওয়েবসাইট। তো ডাইনামিক ওয়েবসাইট একটু খরচ বেশি, কিন্তু সুবিধাও বেশি। খরচ একটু বেশি, কিন্তু সুবিধাও বেশি। তারপর 3 নম্বর প্রশ্ন কি বলছে, 3 নম্বর প্রশ্ন বলছে যে চিত্র 2 এর ডাটা ট্রান্সমিশন মোডটি উদাহরণ সহ বর্ণনা করো। যে চিত্র 2, তো চিত্র 2 আমরা অলরেডি বুঝতে পারতেছি এটা কোন ধরনের ডাটা ট্রান্সমিশন মোড, কারণ একদিকে যাইতেছে। ওকে, তো দেখি কি বলছে। এই যে 3 নম্বরের উত্তর, উদ্দীপকে চিত্র 2 এর ডাটা ট্রান্সমিশনে সিমপ্লেক্স মোড, এই যে সিমপ্লেক্স মোড, কোন মোড, সিমপ্লেক্স মোড, কারণ একদিকে ডাটা যাইতেছে, দেখানো হয়েছে। যে পদ্ধতিতে ডাটা শুধু একদিকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স মোড বলে। এই পদ্ধতিতে শুধু একদিকে ডাটা পাঠানো সম্ভব হয়। প্রেরক শুধু
ডেটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডেটা গ্রহণ করে। অর্থাৎ প্রেরক প্রাপকের কাছে ডেটাতে পারে কিন্তু প্রাপক প্রেরকের কাছে ডেটা পাঠাতে পারে না। উদাহরণ রেডিও, টেলিভিশন। একইভাবে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠানো সিমপ্লেক্স মোডের অন্তর্গত। তাছাড়া মাল্টিমিডিয়া প্রযুক্তি ব্যবহার করে ক্লাস নেওয়া এই মোডের মধ্যে পড়ে। এতটুকু দিলেই তুমি 3-3 পেয়ে যাবে, কারণ অতিরিক্ত লিখতে গেলে আবার সমস্যা। তারপর 4 নম্বর কোয়েশ্চনে কি বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে চিত্র 1 ও চিত্র 2 কোনটি উত্তম? তো আমরা এটা তো বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা সিমপ্লেক্স মোডের উদাহরণ, আর এটা হচ্ছে মেবি সিমপ্লেক্স, তারপর হচ্ছে যে ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ। তো কোনটা বেশি উদাহরণ হবে? ওই চিত্র 2 কোন মোড, তাও কিন্তু আমাকে দেখতে হবে, দেন আমরা ডিসাইড করব কোনটা ভালো এবং কোনটা মন্দ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এই যে 4 নম্বরের উত্তর, উদ্দীপকের চিত্র 1 হচ্ছে ফুল ডুপ্লেক্স। এই যে ফুল ডুপ্লেক্স, কারণ উভয় দিকে ডাটা বা আদান প্রদান করা হচ্ছে, বা উভয় দিকে এক একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছে, যেখানে ডাটা একই সাথে উভয় দিকে আদান প্রদান করা হয়। আবার চিত্র 2 হচ্ছে সিমপ্লেক্স মোড, যেখানে ডাটা শুধুমাত্র একদিক থেকে প্রবাহিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানের ডাটা কমিউনিকেশনের জন্য ফুল ডুপ্লেক্স মোড বেশি উপযোগী। কোন? অবশ্যই চিত্র 1 যেহেতু ফুল ডুপ্লেক্স মোড, তাই চিত্র 1 মোডটি কি বেশি উপযোগী। এই মোডে একই সাথে ডেটা আদান প্রদান করা যায়, যা শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে রিয়েল টাইম ইন্টারাকশন এবং সহযোগিতা আরও সহজ করে তোলে। শিক্ষা প্রতিষ্ঠানের ডাটা কমিউনিকেশনের জন্য ফুল ডুপ্লেক্স মোড উপযোগী হওয়ার কারণগুলো হলো: 1, ফুল ডুপ্লেক্স মোডে একই সময়ে ডাটা আদান প্রদান করা যায়, যা শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে তাৎক্ষণিক আলোচনা ও সহযোগিতা করার সুযোগ দেয়। উদাহরণস্বরূপ, অনলাইনে ক্লাসে শিক্ষক এবং শিক্ষার্থীরা একে অপরের সাথে কথা বলতে পারে এবং প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। এটা কিন্তু যদি তোমার এই যে হাফ হাফ সিমপ্লেক্স মোড হইতো, তখন কিন্তু এটা পারা যাইতো না। তো ফুল ডুপ্লেক্স মোড হওয়ার কারণে শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারতেছে, আবার কি করতে পারতেছে, স্যার উত্তর দিতে পারতেছেন। তারপর 2 নম্বর, এই মোডে ডাটা স্থানান্তরের গতি বেশি থাকে, যার ফলে ডাটা আদান প্রদানে সময় কম লাগে। যেহেতু গতি একটু বেশি, তাই ডাটা আদান প্রদান কি যাবে, একটু দ্রুত যাবে। এটি অনলাইন পরীক্ষা, ভার্চুয়াল ল্যাব এবং অন্যান্য শিক্ষা বিষয়ক কার্যক্রমে সহায়তা করে। অনলাইনে বেশিরভাগ ক্ষেত্রেই এখন কি আমরা এই যে ফুল ডুপ্লেক্স মোডটাই ব্যবহার করি। 3 নম্বর, ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করে শিক্ষক বা অন্যান্য শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে, যা তাদের শিক্ষায় আরো বেশি সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। তো এতটুকুই তো ছিল এই যে 4 নম্বর প্রশ্নের উত্তর। তো এই তো ছিল দিনাজপুর বোর্ডের প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল নিয়ে আলোচনা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিল হাট বাংলাদেশ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।